এটি হচ্ছে রবীন্দ্র ভবন মিউজিয়াম। এখন সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই শান্তিনিকেতন বাড়ি। পৌঁছে গেছে কঙ্কালী তলা। সামনে যেটি দেখছেন এটি একটি পঞ্চরত্ন মন্দির, অপূর্ব সুন্দর মন্দির। এই কোপাই নদীর ধারে আরেকটি নতুন আকর্ষণ কিন্তু এখন রয়েছে। এই দাদার সাথেই আমরা ঘুরলাম, এই টোটো দাদার সাথে। এই দিকে দেখি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আজ আমরা চলেছি কবিগুরুর দেশ শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা যাব 13017 গণদেবতা এক্সপ্রেস ধরে। তাই বেশ সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশনে। নির্দিষ্ট সময়ে ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। আমরা ট্রেনে উঠে পড়লাম। গণদেবতা এক্সপ্রেস রোজ সকাল 6:05 হাওড়া স্টেশন থেকে ছাড়ে। ট্রেন ছেড়ে দিয়েছে। সবুজ গাছপালা, মাঠ প্রান্তর ছাড়িয়ে ট্রেন এগিয়ে চলেছে বোলপুরের দিকে। যেহেতু শান্তিনিকেতন বাউলের দেশ, তাই ট্রেনেই দেখা মিলল একজন বাউলের, যিনি আমাদের গান শোনাতে শোনাতে নিয়ে চললেন শান্তিনিকেতনের পথে। সবে মাত্র একটা সঠিক সময় গণদেবতা এক্সপ্রেস আমাদের নামিয়ে দিল বোলপুর স্টেশনে। 8:45 নাগাদ এই ট্রেনটা গিয়ে পৌঁছায় বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। গণদেবতা এক্সপ্রেস ছাড়াও হাওড়া বা শিয়ালদা থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন শান্তিনিকেতন আসার। খুব কম সময়েই পৌঁছে যাওয়া যায় এইখানে। বোলপুর স্টেশন থেকে বাইরে এসে দেখবেন রয়েছে প্রচুর অটো এবং টোটো। আমরা একটা টোটো ঠিক করে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। তবে শান্তিনিকেতনে ঘোরার সময় টোটো বা অটো ঠিক করার আগে অবশ্যই দরদাম করে নেবেন। আমাদের আগে থেকেই হোটেল বুক করা রয়েছে, তাই আমরা সরাসরি হোটেলেই যাচ্ছি। আমরা ভুবনডাঙ্গার গ্রিন চিলি হোটেল বুক করে রেখেছি, তাই সেখানেই সরাসরি চলে এলাম। আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতন। আমরা সকালে গণদেবতা এক্সপ্রেস ধরে এলাম, আপনারা দেখলেন। আর এসে উঠেছি ভুবনডাঙ্গাতে গ্রিন চিলি হোটেলে। ভুবনডাঙ্গাতে কিন্তু অনেক হোটেল আছে, আমরা এসেছি গ্রিন চিলি হোটেলে। এটা আমরা অনলাইন আগে থেকে বুক করে রেখেছিলাম। আমি চলুন আমি হোটেলের ভেতরে যাবো, ঘরটাও আমাদের রুমটা দেখাবো আপনাদের। আর শান্তিনিকেতনে কিভাবে এসে কিভাবে আসবেন, কিভাবে ঘুরবেন, কি কি জায়গা দেখবেন, তার খরচই বা কত আছে, সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ শর্মিষ্ঠার। চলুন আমরা যে রুমটায় থাকবো সে রুমটার রুম ট্যুরটা চট করে করিয়ে দিই। আমাদের রুম নাম্বার 306। এটি একটি ডাবল বেড নন এসি রুম। এটিকে এসি হিসেবেও নেওয়া যেতে পারে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এসেছি, তাই আবহাওয়া বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। রুমের ভাড়া পড়ছে 1000 টাকা করে। এসি রুম নিলে এটার ভাড়া পড়তো 1200 টাকা করে। এই হলো রুমের ওয়াশরুম। কমোড রয়েছে আর রয়েছে গিজার। এখানে রয়েছে একটা ইন্টারকম। এছাড়াও দেওয়া হয়েছে সাবান, শ্যাম্পু এবং ঝুড়ি ভাজার একটি প্যাকেট। বেরিয়ে পড়লাম আবার। আমরা এখন শান্তিনিকেতনের আশপাশটা ঘুরে দেখবো, বিশ্বভারতী ক্যাম্পাসটা যাব, আর আপনাদেরকেও দেখাবো বিশ্বভারতী ক্যাম্পাস। শান্তিনিকেতন মানে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং খোদ রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় এখন আমরা আছি, যেখানে আমি বিশ্বভারতীতে যাচ্ছি। সেই জায়গায় অনেক কিছু দেখার আছে এবং আমি সেটা দেখবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা যে টোটোতে করে এলাম স্টেশন থেকে, বোলপুর স্টেশন থেকে যে টোটোতে করে এলাম, সেই টোটো নিয়েই আমরা কিন্তু এই আশপাশটা ঘুরে দেখতে বেরিয়ে পড়েছি। চলুন তাহলে আমার সঙ্গে। চলে এলাম বাংলাদেশ ভবনের সামনে, যদিও এটি আপাতত বন্ধ আছে। এই ভবনটি 2018 সালের 25শে মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এই যে মাঠটা দেখছেন, এইখানে কিন্তু বর্তমানে পৌষ মেলাটা হয়ে থাকে। এই বিশাল মাঠ জুড়েই হয় পৌষ মেলা। আপনারা যারা এসছেন তারা জানেন, এইখানেই হয় শান্তিনিকেতন পৌষ মেলা। শান্তিনিকেতন রোড ধরে বিশ্বভারতী ক্যাম্পাসে যাওয়ার সময় এরকম ডান হাতে প্রচুর দোকান দেখতে পাবেন। এগুলো কিন্তু হস্তশিল্পেরই দোকান। সারা বছর এই দোকানগুলো এখানে চলে, পরপর দোকান আছে। এখান থেকেও আপনারা নিজেদের পছন্দ মতো জিনিসের কেনাকাটা সেরে নিতে পারেন। এবার আমরা মূল আশ্রমে প্রবেশ করছি। শান্তিনিকেতনের যে মূল যে ক্যাম্পাসটা, সেখানে আমরা প্রবেশ করছি। সামনে কালীর বাড়িটা দেখা যাচ্ছে। আচ্ছা, হলুদ রঙের বাউন্ডারি। হ্যাঁ, ওই বাড়িটি। ওই বাড়িটির নাম হচ্ছে দ্বিজগ্রাম। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। উনি যখন শান্তিনিকেতন থাকতেন এই বাড়িটা নিয়ে ব্যবহার করেছিলেন। ওনারই স্পেশাল বাড়ি। ওই জন্য দ্বিজগ্রাম। জীবন কাটিয়েছেন।
আমরা যেখানটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বলাকা। এই গেটটা হচ্ছে বলাকা। এখানে রয়েছে সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে, আর রয়েছে এদের অফিসটা, বিশ্বভারতীর অফিস, মেন অফিসটা হচ্ছে এখানেই। এই যে গেটটা আছে, এই গেট দিয়ে ঢুকেই সেখানে যেতে হয়। পুরপল্লীটাও এইদিকে। দোতলা বাড়িটি দেখা যাচ্ছে টালির। এই বাড়িটির নাম হচ্ছে মেলালেলি আনন্দ পাঠশালা। এটা ক্লাস 1 থেকে 4 পর্যন্ত লোকাল স্টুডেন্টদের পড়াশোনা করার একটি পাঠশালা। এই জায়গাতে গাছের নিচে বসে ওপেন ক্লাস যেগুলি হয়, সামনে দেখুন একটা ডি আকৃতিতে ইটের বাউন্ডারি দেখা যাচ্ছে, এবং আসন বিছিয়ে বাচ্চারা নিচেতে বসেন। টিচার বসার জন্য একটা সিট আছে, এবং ফোল্ডিং বোর্ড নিয়ে সে ক্লাস পরিচালনা করেন। বর্ষাকালে যখন জল বৃষ্টি পড়ে তখন মাটির বাড়ি যেটি দেখা যাচ্ছে, বাড়িটির নাম হচ্ছে দেউলি বাড়ি। ওই বাড়ির মধ্যে বাচ্চাদের ক্লাসগুলি পরিচালনা করেন। আচ্ছা, ওই বাড়িটা কি দেউলি বাড়ি? দেউলি বাড়ি বলা। এখন আমরা রয়েছি সেই বিখ্যাত 3 পাহাড়ের সামনে। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর আর 3 পাহাড়, এই গল্পটা আমরা জানি। রয়েছে আমরা 3 পাহাড়ের সামনে, এবং এই 3 পাহাড় এই ছবিতে রয়েছে। এটা একটি বিশাল বড় বট গাছ, দেখতে পাচ্ছেন অনেক ঝুড়ি নেমেছে। আর এই 3 পাহাড়, এই যে 3 পাহাড় নিয়ে যে চিত্রটা আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরলাম, এটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজ পাঠ আছে, সেই সহজ পাঠ বইটির প্রচ্ছদে আমরা দেখতে পাই। যাওয়ার পথে ডান দিকে পাবেন এই সুবর্ণরেখা বুক স্টলটি, যেখানে বিশ্বভারতীর নতুন এবং পুরনো সমস্ত বই এখান থেকে পেয়ে যাবেন। আপনারা যদি কেউ নিতে চান, এই সুবর্ণরেখা স্টলটিতে এসে কালেক্ট করতে পারেন। রয়েছি তালধ্বজের সামনে, দেখতে পাচ্ছেন একটা ঘর, এবং তার উপর দিয়ে চলে গেছে তাল গাছ। এই দিকে দেখি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এখানে সেই লাইনগুলি আমার মনে পড়ে গেল, এবং এখান থেকেই এই জায়গাটাকে বলা হয়ে থাকে তালধ্বজ। এই তালধ্বজ এই বাড়িটিকে, সামনে যে কাচের বাড়িটি দেখছেন, এটি সেই বিখ্যাত আমাদের সকলের চেনা বাড়ি একটি। এটি হলো একটি মন্দির, কাচ মন্দির। এই মন্দিরটা বেলজিয়ান গ্লাস দিয়ে তৈরি, পুরোটাই কাঁচের। এটি হলো এখানকার উপাসনা গৃহ, শান্তিনিকেতনের উপাসনা গৃহ এটাই। এটি আপনারা সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার ছিল ব্রাহ্ম ধর্মের, এবং এইখানে ব্রাহ্ম উপাসনাই হয়ে থাকে। এই মন্দিরটি শুধুমাত্র বুধবার দিন খোলা থাকে উপাসনার সময়, এবং যারা এখানে প্রবেশ করেন তাদেরকে সাদা পোশাক পরেই উপাসনা গৃহে প্রবেশ করতে হয়। শান্তিনিকেতন এলে অবশ্যই এই জায়গাটা দেখতে ভুলবেন না, এই কাচ মন্দিরটা কিন্তু দেখতে ভুলবেন না। আগে এখানে প্রবেশ করতে দেওয়া হতো, সামনে আমার ভেতরে যাওয়া যেত ক্যাম্পাসের ভেতরে। এখন বাইরে থেকেই আমাদের কিন্তু দেখতে হচ্ছে বা আপনাদের দেখাতে হচ্ছে, এখন আর ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। আমরা বাইরে থেকেই ক্যাম্পাসটা দেখছি এবং আপনাদেরকেও দেখাতেও চেষ্টা করছি। এখন সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই শান্তিনিকেতন বাড়ি, যেই বাড়িটির নাম অনুযায়ী এই জায়গাটার নাম হয়েছে শান্তিনিকেতন। এই বাড়িটির নাম হলো শান্তিনিকেতন। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বানিয়েছিলেন সম্ভবত 1863 সালে, এবং এটি প্রথমে গেস্ট হাউস হিসেবে বা অতিথিশালা হিসেবে বানানো হয়েছিল। এর আগে আপনাদের দেখালাম যেখানে বর্তমানে পৌষ মেলাটি হয়ে থাকে, বিশাল বড় একটা মাঠ, সেটা আপনাদের দেখালাম। আর এখন আমরা রয়েছি পুরনো মেলার মাঠে। এখানেই আগে মেলাটি হতো, এবং যেটি এখন ঐতিহ্যময় প্রাঙ্গণ হিসেবে চিহ্নিত। এখন যে জায়গায় আসলাম, এই জায়গার নাম হচ্ছে ছাতিমতলা, এবং শান্তিনিকেতনের সর্বপ্রথম জায়গা, যেটার নাম ছিল ভবনডাঙ্গার মাঠ নামে পরিচিত, এবং 6-7টা সাঁওতালদের বাড়ি নিয়ে বসবাস, গাছে ভর্তি জঙ্গল। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছাতিম গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন, এবং মনের আনন্দ অর্থাৎ শান্তি ফিরানো আরাম উপভোগ করে পেয়েছিলেন। এবং ওনারাই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই সাঁওতাল পরিবারকে জিজ্ঞাসাবাদ করেছিলেন যে জায়গা জমির মালিককে। ওনারা রায়পুর বলে গ্রামের কথা বলেছিলেন, এবং রাজার নাম হচ্ছে ভুবন মোহন সিংহ, ওনার বাবার নাম হচ্ছে প্রতাপ নারায়ণ সিংহ। ওনার কাছ থেকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পূর্বীকে সম্পত্তি প্রথম নিয়েছিলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে দান হিসেবে দিতে চেয়েছেন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দান হিসেবে নেননি, যে ভবিষ্যতে কোনোদিন দান মধ্যে উল্লেখ হবে বলে। কি করেছিলেন, 1 টাকা পয়সা দেওয়ার পর 54 পয়সা, এবং কাঠটার মধ্যে লিখে নিয়েছিলেন 20 বিঘা সম্পত্তি, এবং বাগান বাড়ি হিসেবে একটা বাড়ি তৈরি করেছিলেন। বাড়ির নাম দিয়েছিলেন শান্তিনিকেতন গৃহ। আজকে অল বিশ্বে ছড়িয়ে গেছে জায়গার নাম শান্তিনিকেতন। রয়েছি রবীন্দ্রভারতী মিউজিয়ামে। এই মিউজিয়ামটি একমাত্র কিন্তু খোলা, আর সব জায়গায় বাইরে থেকেই দেখতে হচ্ছে। যারা এখানে টুরিস্ট আছেন, যারা আসছেন দেখতে, সবাইকে বাইরে থেকে দেখতে হচ্ছে। এই মিউজিয়ামটি একমাত্র খোলা, এখানে প্রবেশ মূল্য 70 টাকা করে। আমরা টিকিট কেটে নিয়ে ভেতরে চলে এলাম। এই যে আমার পিছনে যে বিল্ডিংটি দেখছেন, এই যে হলুদ বিল্ডিংটি, এইটি হচ্ছে রবীন্দ্র ভবন মিউজিয়াম, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে যেখানে নোবেল প্রাইজও রাখা ছিল, যেটি দুর্ভাগ্যবশত আমরা হারিয়ে ফেলেছি, তারই একটি রেপ্লিকা এখন রাখা রয়েছে। এগুলো সবটাই আমরা দেখবো। তবে ভেতরে কিন্তু মিউজিয়ামের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। আমরা বাইরে থেকেই যতটুকু দেখানো যাচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম। রবীন্দ্রভারতী মিউজিয়াম যে ক্যাম্পাসটিতে রয়েছে, সেই ক্যাম্পাসটিকে বলা হয় উত্তরায়ণ কমপ্লেক্স। এইখানেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বাড়ি।
বাড়িগুলির নাম হলো উদয়ন, উদিচি, পুনশ্চ, শ্যামলী এবং কোনারক। এই বাড়িটির নাম হলো উদয়ন। মাঠের ওপারে আছে বাকি 4টি বাড়ি। শান্তিনিকেতনে থাকাকালীন রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িগুলিতেই বিভিন্ন সময়ে বাস করেছেন। এখানে রয়েছে রামকিঙ্কর বেজের সেই বিখ্যাত ভাস্কর্য সাঁওতাল পরিবার। এই যে আপনারা যেটা দেখছেন এখন, এটি হলো সাঁওতাল পরিবার। এইখানে রাখা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত একটি গাড়ি। আর এই দিকটাতে রয়েছে বাকি 4টি বাড়ি, উদিচি, পুনশ্চ, শ্যামলী এবং কোনারক। যদিও কোনো বাড়িতেই কিন্তু এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। উত্তরায়ণ ক্যাম্পাস দেখে আমরা বেরিয়ে পড়েছি, চলেছি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এইখানে রয়েছে আরও একটি অনবদ্য সৃষ্টি রামকিঙ্কর বেজের। এই যে ভাস্কর্যটা দেখছেন, এটির নাম হলো মিলকল। এখন যে বাড়িটির সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই বাড়িটি হলো অমর্ত্য সেনের বাড়ি। আমরা সবাই জানি বাড়িটির নাম প্রতীচি, সেখানেই দাঁড়িয়ে রয়েছি। বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে আমরা আবার হোটেলে ফিরে এলাম। আপনাদের আগেই বললাম আমরা উঠেছি হোটেল গ্রিন চিলিতে, আর হোটেলে ফিরে এসে লাঞ্চ অর্ডার করে দিয়েছি। আমরা লাঞ্চটা করে নেবো এবার। লাঞ্চ আমরা নিয়েছি, একটা নিয়েছি এগ থালি, একটা নিয়েছি ফিশ থালি। এই গ্রিন চিলিতেই ওদের খাবার রেস্টুরেন্ট রয়েছে। এই এগ থালির দাম পড়েছে 130 টাকা, আর ফিশ থালির দাম পড়ছে 180 টাকা। আর আমরা এবার লাঞ্চটা সেরে নেবো। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে যাবো আবার যাব সোনাঝুরি হাটে। আজকে শনিবার, শনিবারে আমরা সবাই জানি শনিবারের হাট মানে শুক্রবারের হাটটা ভীষণ সুন্দর। সোনাঝুরি হাটটা দেখার মতো। আমরা যাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই হাট, অনেক কিছু পাওয়া যাচ্ছে, সব দেখাবো আপনাদের। তাই চলুন লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়েছি। আর এখন আমি চলে এসেছি একদম শালের জঙ্গলে। আমি কিন্তু দাঁড়িয়ে আছি যে জায়গাটা, সেখানে প্রচুর শাল গাছ। আর এই জায়গাটাকে বলা হয় সেই কারণে শালবনি, শালবন বলেই জায়গাটার নাম হয়েছে সম্ভবত শালবনি। আর এইখানেই একটা সিরিয়াল হতো সম্ভবত ইষ্টি কুটুম বলে, সেখানে বাহামণি বলে একটি ক্যারেক্টার ছিল। এই ইষ্টি কুটুম সিরিয়ালে এই জায়গাটায় শুটিং হয়েছিল এবং জায়গাটাকে বলা হয়েছিল সম্ভবত পলাশবনি। এই জায়গাটা, এখানকার নাম দেওয়া হয়েছিল পলাশবনি। আমি সেইখানেই দাঁড়িয়ে আছি। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এটা সোনাঝুরি হাট যাওয়ার সময় রাস্তাতেই পড়বে। তবে এই জায়গাটা যখন সোনাঝুরি হাট যাবেন অবশ্যই একবার চট করে জায়গাটা একবার ঘুরে নেবেন। শান্তিনিকেতন ঘুরতে এসেছি আর সোনাঝুরি হাট আসবো না, এটা তো হয় না। চলে এসেছি সোনাঝুরি হাটে। এই সোনাঝুরি হাট বাঙালির খুব প্রিয় একটি কেনাকাটার জায়গা। আর আমি আজ এখানেই আছি। সোনাঝুরি হাটটি কিন্তু আগে শনিবারের হাট বলা হতো, কারণ শনিবার শুধুমাত্র বসতো। এখন প্রতিদিনই বসছে সপ্তাহে, তবে শনিবারে দোকানপাটটা একটু বেশি থাকে। সোনাঝুরি হাট নিয়ে বিস্তারিত আমি দেখাচ্ছি না। সোনাঝুরি হাটে কি কি পাওয়া যায়, এখানে এসে কি কি কিনবেন, তার দামই বা কত পড়ছে, সব কিছু নিয়ে বিস্তারিত আমার একটি ভিডিও আছে। সেই ভিডিওটা দেখতে চাইলে আমার ভিডিওর আই বাটনে বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন সেই ভিডিওটি। আর সোনাঝুরি হাট দিয়েই শেষ হলো আমার শান্তিনিকেতন ভ্রমণের প্রথম দিন। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন সকাল। শান্তিনিকেতনে আজ আমাদের দ্বিতীয় দিন। গতকাল আমরা এসেছি এবং গতকাল আমরা বিশ্বভারতী ক্যাম্পাস এবং সোনাঝুরি হাটটা ঘুরেছি, সেটা আপনাদেরকে দেখিয়েছি। আর আজকে আমরা শান্তিনিকেতনের দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট সেরে যে টোটোটা করে গিয়েছিলাম সেই টোটোটাই করেই আজকেও যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে, প্রথমে যাচ্ছি কঙ্কালীতলায়। এখন শান্তিনিকেতনের লোকাল সাইট সিইং বলতে যেগুলো বোঝায় সেই জায়গাগুলো আজকে আমরা ঘুরবো। তার মধ্যে যেমন রয়েছে কঙ্কালীতলা, তেমন রয়েছে শরীর রাজবাড়ি, রয়েছে আমার কুটি, এরকম অনেকগুলো স্পট রয়েছে। দেখবো কোপাই নদী, এরকম অনেক স্পট রয়েছে। সেই স্পটগুলোই ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। দেখতে থাকুন আমার আজকের ভিডিওটা। আমি সম্পূর্ণ একটা গাইডলাইন, শান্তিনিকেতন ভ্রমণের ওপর সম্পূর্ণ একটা গাইডলাইন আপনাদের দেওয়ার চেষ্টা করছি, কীভাবে আপনারা এসে খুব কম সময়ের মধ্যে
শান্তিনিকেতন পুরোটা ঘুরে দেখবেন, সঙ্গে সোনাঝুরি হাটটাও দেখবেন, কি কি কেনাকাটা করবেন সবটাই দেওয়ার চেষ্টা করেছি। তাহলে দেখতে থাকুন। আমরা যাচ্ছি কঙ্কালীতলায়, যাওয়ার পথে প্রান্তিক স্টেশনটা পড়লো, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। অনেকে এসে শান্তিনিকেতনে আসলে প্রান্তিক স্টেশনেও নামেন। এই হলো প্রান্তিক স্টেশন। ওখান থেকে মিনিট 15-20 মতো টোটোতে লাগলো আমাদের যেখানে আমরা আছি ভুবনডাঙ্গার মাঠ থেকে। এখানে এসে যেহেতু নামেন দেখিয়ে দিলাম একবার। এবার আমরা সোজা চলে যাবো কঙ্কালীতলা। আমরা পৌঁছে গেছি কঙ্কালীতলা। এই দুপাশে এরকম দেখুন, চারিদিকে কিন্তু সারি সারি দোকান, যেখান থেকে পুজোর ডালা নিয়ে আপনারা যেতে পারেন পুজো দিতে। এবং দুপাশেই দোকান পাবেন। এখানে ফুল, মালা, পুজোর ডালা, যাবতীয় পুজোর সামগ্রী কিন্তু পেয়ে যাবেন। এই ডালা কত করে? কলা দিতে হয় 100 হবে, 5টা ফল আছে, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, মিষ্টি দিলে 101 টাকা আছে। আর আপনার বড় মালা দিয়ে 111 টাকার মধ্যে একটা হবে। আচ্ছা, আর সব থেকে কম দামের যেটা হয় টাকার মধ্যে আছে, মানে 50 টাকার মধ্যেও আছে। মিনিমাম কত টাকার পুজো? 50 টাকার মিনিমাম, তারপরে যে যেরকম নেবে। 50 টাকার কোনগুলো? 50 টাকা এগুলো আছে, কলা, মুন্ডা, পাতা, সিঁদুর, আচ্ছা, 50 টাকার আছে এইগুলো। আর এই যে নারকেল দিয়ে যেগুলো সেগুলো? 5টা ফল দিলে 101 টাকা আছে। 5টা ফল দিয়ে 101 টাকা, সঙ্গে মালা? না, মালাটা নয়, মালাটা মালাটা আলাদা। এটার মধ্যে 5টা ফল থাকবে, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, মিষ্টি, মুন্ডা, পাতা দেওয়া আছে। পৌঁছে গেছি কঙ্কালীতলা। আমি ঠিক কঙ্কালী মায়ের মন্দিরের কাছেই দাঁড়িয়ে রয়েছি। এই হলো মায়ের মন্দির। বিশাল লাইন আছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। সকালবেলা এখন 10টা, 10:30 মতো বাজে। ভালোই লাইন আছে। আপনারা সবাই জানেন এটা হচ্ছে মায়ের 51 পীঠের সতীপীঠের একটি পীঠ। এখানে মায়ের কাক পড়েছিল, অর্থাৎ কোমর পড়েছিল। এখানে প্রতিদিনই মন্দিরটি খোলা থাকে এবং পুজো হয়। পাশেই রয়েছে একটি কুণ্ড, সেই কুণ্ডতেও আমরা যাব, যেখানে কাকটা পড়েছিল সেই কুণ্ডতেও আমরা যাব, সেটাও আপনাদের দেখাবো। আপাতত এখানে যে পুজো দেওয়া হচ্ছে সেই পুজোর ওখানে আমরা একটু যাবো, একটু দেখাবো ওখানে মন্দিরটা একটু ভালো করে আপনাদের দেখাবো। আর পাশেই হচ্ছে আদিবাসীদের বাউল নাচ, পাশে আদিবাসীদের মেয়েদের নৃত্য এবং রয়েছে বাউল গান, সবটাই আপনাদের দেখাবো, তাই দেখতে থাকুন। এই হলো মায়ের মন্দির, বেশ ভালোই লাইন পড়েছে। এবার যেটা দেখছেন সেটা হলো মায়ের গর্ভগৃহ। কঙ্কালীতলায় আছি। কঙ্কালী মায়ের মন্দিরের পাশেই রয়েছে একটি কুণ্ড, যেখানে মায়ের কোমর পড়েছিল বলা হয়। সেইখানেই রয়েছে সেই কুণ্ডটাকে, সেই কারণেই খুব পবিত্র বলে মানা হয়। আমরা এখন ঠিক সেই কুণ্ডের পাশেই দাঁড়িয়ে আছি এবং সেখানটাই আপনাদের এখন দেখাচ্ছি। এখানে এসে অনেকেই ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, মায়ের ভোগ প্রসাদ। তো আমি এখন সেখানে ভোগ প্রসাদের সামনেই রয়েছি, যেখানে ভোগ রান্না হচ্ছে। এখানে ভোগ প্রসাদ খেতে গেলে কুপন কাটতে হবে। কুপন মূল্য হচ্ছে 50 টাকা করে। এখানে 8টা থেকে 11টা অবধি ভোগের কুপন দেওয়া হয়ে থাকে। এছাড়া ফোনেও বুক করা যেতে পারে। যারা আসছেন ঠিক করছেন তারা যদি এখানে ফোন করে বলে দেন তাহলে খাবারের ব্যবস্থাও রাখা হবে, ভোগের ব্যবস্থা রাখা হবে। সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। এখানে ভোগ প্রসাদ রান্নার জায়গাটা আপনাদের একটু দেখাচ্ছি। আর ভোগের কুপন মূল্য হচ্ছে 50 টাকা করে। মন্দিরের ঠিক সামনেই রয়েছে কোপাই নদী। আমরা চলে এলাম কোপাই নদীর কাছেই। নদীতে কিন্তু জল আছে। এই কোপাই নদীর ধারে আরেকটি নতুন আকর্ষণ কিন্তু এখন রয়েছে, যেটা অনেকেই জানেন না। সেটা হলো এখানে গঙ্গারতি, সন্ধ্যারতির একটা ব্যবস্থা রয়েছে। এই নদীর সামনেই আরতির ব্যবস্থা। আমরা যেমন বিভিন্ন গঙ্গারতি দেখি, ঠিক সেরকমই আরতির ব্যবস্থা রয়েছে। সেই জায়গাটাই আমি আপনাদের সামনে দেখাচ্ছি এখন। এইখানেই 5 জন পুরোহিত গঙ্গারতি বা সন্ধ্যারতি করে থাকেন। এরপর চলে এলাম নেচার আর্ট মিউজিয়াম, যেখানে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে বিভিন্ন পশুর শরীরের আকার, যেটি প্রধানত পাথর এবং কাঠের। রয়েছে এখন প্রকৃতি মিউজিয়ামে। এখানে প্রবেশ করতে গেলে 30 টাকা করে টিকিট কাটতে হবে এবং যদি আপনারা মোবাইল ক্যামেরা ইউজ করেন বা কোনো ক্যামেরা ইউজ করেন তার জন্য 20 টাকা করে দিতে হবে। আর এটা হচ্ছে প্রাকৃতিক জিনিস নিয়ে একটা মিউজিয়াম মতো তৈরি করা হয়েছে। যেমন অনেক প্রাকৃতিক জিনিস আছে যেগুলো দেখলে আমরা মনে হয় অনেক রকম আকৃতির মনে হয়, সেই জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে। বেশ কিছু জিনিস আমি আপনাদের দেখালাম।
যেমন ওল্ড লেডি মনে হচ্ছে একজন বয়স্ক একজন মহিলা, একজনকে মনে হচ্ছে বয়স্ক গ্র্যান্ড ফাদার বা আমরা যদি মানে ওই বয়স্ক একজন ভদ্রলোক সেরম লাগছে। এখানে রয়েছে সিটিং কাউ, একটা গরু বসে থাকলে যেইভাবে বসে থাকে সেই ভঙ্গিমায়, এরকম অনেক জিনিস এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো দেখলে কিন্তু অনেক কিছুর আকৃতির সঙ্গে বা ভঙ্গিমার সাথে আমরা মিল পাবো, সেইগুলোই এখানে তুলে এনে প্রিজার্ভ করা হয়েছে মিউজিয়াম আকারে, এখানে সবাইকে প্রদর্শিত, সবার কাছে প্রদর্শন করা হচ্ছে। প্রকৃতি ভবন দেখেই আর একটু এগিয়ে আসলেই পাবেন এটি হলো একটি 34 ফুটের বুদ্ধ মূর্তি, খুব সুন্দর লাগছে, সাদা রঙের বুদ্ধ মূর্তি, সামনে রয়েছে দুটো চোরতেন, এইটা পথেই পড়বে, দেখে নিতে পারেন, ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি আমার কুটিরে, এই লাল মাটির রাস্তা ধরে, এতক্ষণ পিচের রাস্তায় যাচ্ছিলাম, এবার লাল মাটির রাস্তা ধরে যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু এখনো পিচের হয়নি, লাল মাটি রয়েছে, দেখতে খুব ভালো লাগবে, তবে ধুলো উঠছে একটু। তো আমরা যাচ্ছি এখন আমার কুটিরে। পৌঁছে গেলাম আমার কুটিরে। ঢোকার সময় প্রথমেই চোখে পড়ল আমার কুটিরের প্রতিষ্ঠাতা সুসেন মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। সামনে রবীন্দ্রনাথ ঠাকুরেরও একটা স্ট্যাচু রয়েছে। আমার কুটির একসময় ছিল স্বাধীনতা সংগ্রামীদের আশ্রয়স্থল। স্বাধীনতা উত্তর সময় এটি হয়ে উঠেছে এখানকার হস্তশিল্প কেন্দ্র, যেটি বর্তমানে আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট হিসেবে পরিচিত। এখন রয়েছে আমার কুটিরের ভেতরে, যেখানে হস্তশিল্পের কাজ চলে, বিভিন্ন রকমের বাটিক, চর্মশিল্প, সমস্ত কাজগুলো যে শান্তিনিকেতন বোলপুরের যেগুলো সব এখানেই হয়। এখানেই দিদি যেমন করছেন বাটিকের কাজ, মলমল কাপড়ের ওপরে কাজ হচ্ছে, একটা শাড়ির করছেন, বানাচ্ছেন উনি। এরপরে আরো রং হবে না দিদি? হ্যাঁ, প্রথমে এই যে মোমটা লাগিয়ে নেবো, আমি যেমন করে মোমটা লাগাবো না, সেই জায়গাটা সাদা থাকবে, তারপরে কাপড়টা রং করবো আমি। আচ্ছা, যেখানটা মোম লাগাচ্ছেন, এই যেগুলো মোম লাগাচ্ছেন? হ্যাঁ, মোম লাগাচ্ছি, মৌচাক থেকে যে মোমটা হয় না, হ্যাঁ হ্যাঁ, সেই মোম। আচ্ছা, এবারে আমি ডিজাইন করব, তো তখন এই এই মোম লাগাচ্ছি, তো এই জায়গাগুলো কিন্তু রং ধরবে না, কারণ মোমটা যখন আমি গরম জলে ওয়াশ করে দেবো তখন এইটা ডিজাইনটা বোঝা যায়। আচ্ছা, যে মোমবাটিক ওই জন্যই বলা হয় না, মানে এইগুলোর, এই যে মোমটা লাগাচ্ছেন এইগুলোর উপরেই ডিজাইন হবে আলটিমেটলি? হ্যাঁ হ্যাঁ, এটা ডিজাইন করার জন্যই মোমটা লাগাচ্ছি আমি। আর সাদা জায়গাগুলো? এটাতে আমি সাদা বেসের উপরে প্যারাফিন নেব, সে মাকড়সা জালের মতো যে দাগ সেইটা হবে, সেই বাটিকটা হবে। আর এইগুলো একটা কলকা হবে নাকি? এইগুলো যেটা আপনি করছেন আমি যেটা যেমন করে সেরকম ডিজাইন হবে? আচ্ছা আচ্ছা, মানে মোমের ওপরে তারপরে রং লাগাবেন? হ্যাঁ, মোমটা দিলাম তো, গোটা কাপড়টা ভিজিয়ে রং করব। ও, তখন এই জায়গাগুলো রং ধরবে না, গোটা কাপড়টাই রং করব। ও আচ্ছা, ওই যে যেটা ডাই করা বলে, তখন এই জায়গাগুলো রং ধরবে না? না, তাহলে সেইটাই থেকে যাবে, সাদা রং থাকবে নাকি সেই জায়গাটা? ও আচ্ছা, মানে এটা সাদা রঙের বাটিক হবে, ধরুন একটা নীলের ওপর সাদার বাটিক। হ্যাঁ হ্যাঁ। এখান দিয়ে গেলেই আমার কুটির থেকে এদিকে যদি চলে আসেন পিছন দিকটায়, তাহলে এখান থেকেও কোপাই নদী দেখা যায়। আমরা এখন সেই কোপাই নদীর দিকে যাচ্ছি, ছায়া ঘেরা রাস্তা, চারিদিকে গাছ, মাঝখান দিয়ে সরু পথ, দূর থেকে আমি কোপাই নদী দেখতে পাচ্ছি। আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই পার উঁচু তার, ঢালু তার পাড়ি। এটা দেখে ঠিক সেটাই মনে হচ্ছে না? একদম এঁকে বেঁকে যাচ্ছে এই ছোট্ট নদীটা, যেটি হলো আমাদের কোপাই নদী। দাঁড়িয়ে আছি কোপাই নদীর সামনেই। এখন আমি আছি শান্তিনিকেতনের আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের যে জায়গাটি আছে, সেই জায়গাটিতে, যেখানে আমার কুটির আমরা জানি হস্তশিল্পের জন্য বিখ্যাত। আমরা এখানে বিভিন্ন রকমের হস্তশিল্প, যেমন এখানে চামড়ার কাজ বা বাটিকের কাজ, কাঁথা, সমস্ত কাজই এখান থেকেই তৈরি হয়। শান্তিনিকেতন বোলপুর এরিয়াতে যা যা জিনিসপত্র আমরা দেখতে পাই সবটা এখান থেকেই তৈরি হয়, এখান থেকেই বিভিন্ন জায়গায় যায়।
আর এখানেই বিভিন্ন ওয়ার্কশপ রয়েছে, যারা এখানে আসবেন তারা এখানে এসে কিন্তু ওয়ার্কশপগুলোও দেখতে পারেন। আর এই জায়গাটি 8টা থেকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। যারা শান্তিনিকেতন ঘুরতে আসছেন তাদের অবশ্যই কিন্তু এই জায়গাটিতে আসবেন। এখানে এদের হস্তশিল্পের বিভিন্ন রকমের জিনিস রয়েছে, ব্যাগ থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ডোকরার কাজের জিনিস, অনেক রকমের জিনিস, ভ্যারাইটিস টাইপের জিনিস আপনারা পাবেন। এবং এখানকার জিনিস, আমার কুটিরের জিনিস কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির। তাই এখানে আসলে, শান্তিনিকেতন ঘুরতে আসলে অবশ্যই জায়গাটি ঘুরে দেখবেন। আমিও কিছুটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, তবে ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না বলে কী কী জিনিস বিক্রয় হচ্ছে দেখাতে পারলাম না। যে এখানে বাটিকের কাজ কী হচ্ছে একটুখানি দেখালাম। এরকমই বেশ কিছু ওয়ার্কশপ, যেমন বাটিকের ওয়ার্কশপ দেখালাম, সেরকমই অনেক রকম ওয়ার্কশপ এখানে রয়েছে। চাইলে সেই ওয়ার্কশপগুলো ভিজিট করতে পারেন। একটু সময় নিয়ে আসলেই দেখতে কিন্তু ভালো লাগবে। আর পাশেই রয়েছে আমার কুটির হেসেল। যারা ঘুরতে ঘুরতে এসে খিদে পেয়ে গেল, লাঞ্চ করতে চাইছেন, সেখানে লাঞ্চও করে নিতে পারেন। ঠিক পাশেই রয়েছে আমার কুটির হেসেল, সেখানে এসে আমার কুটির হেসেল থেকে লাঞ্চটাও কিন্তু সেরে নিতে পারেন। যে এটা হচ্ছে আমার কুটির হেসেল ঘর। এর ভেতরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, বাইরে বসেও খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে বাইরে একটা কী কী খাবার পাওয়া যাচ্ছে, তার রেট বা কত, সমস্ত কিছুই কিন্তু দেওয়া রয়েছে। যে জায়গায় আসলাম এই বাড়ির সামনে, এটা হচ্ছে সুরুল গ্রাম, গ্রামের নাম, এবং ঐতিহাসিক একটা সুরুল গ্রামের জমিদার বাড়ি, সরকার বাড়ির জমিদার বাড়ি। এই গ্রামের সবথেকে বড় দুর্গা উৎসব বলতে এই সুরুল গ্রামের সবথেকে বড় দুর্গা উৎসব এখানেই হয়। এবং মন্দির দর্শন করার পর ঠিক অপর সাইডে দেখবেন টেরাকোটার কিছু মন্দির আছে, সেগুলো একটু দর্শন করে নেওয়ার আছে। সেগুলো একটু দেখে নিলে খুবই সুন্দর লাগবে, ভালো লাগবে দেখবেন। আপনারা আমাদের যিনি আছেন সঙ্গে গাড়ির চালক, টোটো গাড়ির চালক, উনি ওনার কাছ থেকে শুনলেন এই সুরুল বাড়ির ছোট্ট ইতিহাস। কিন্তু এই বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, বর্তমানে কোনো অনুষ্ঠান চলছে, সেই কারণেই ভেতরে প্রবেশ করতে পারছি না। এই বাড়িটিও কিন্তু শান্তিনিকেতনের একটি বড় অন্যতম একটা দ্রষ্টব্য সুরুল রাজবাড়িটি। এটাই হলো সুরুল রাজবাড়ির দুর্গা মণ্ডপটা, যেখানে দুর্গা পুজো হয়। আপনারা শুনলেন এর আগেই যে এখানেই দুর্গোৎসবটা এই গ্রামে এখানেই সব থেকে বড় করে হয়। তো এখানেই হয় সুরুল জমিদার বাড়ির দুর্গোৎসব। দুর্গা মণ্ডপের লাগোয়াই রয়েছে এরকম টেরাকোটার মন্দির, খুব সুন্দর মন্দির। এই বাড়িরই মন্দির এগুলো। সামনে যেটি দেখছেন এটি একটি পঞ্চরত্ন মন্দির, অপূর্ব সুন্দর মন্দির, সাদা এবং টেরাকোটা মন্দির। এটি সাদা রং করা টেরাকোটার মন্দির একটি। পাশে আরও দুটি মন্দির রয়েছে, যদিও মন্দিরগুলো এখন বন্ধ। সবশেষে চলে এলাম সৃজনী শিল্পগ্রামে, যেটি একটি কালচারাল ভিলেজ। এটি 26 বিঘা জমির উপর তৈরি হয়েছে। এখানে রয়েছে ভারতের 9টি রাজ্যের 9টি মিউজিয়াম, যেগুলো ট্র্যাডিশনাল হাটের আকারে তৈরি করা হয়েছে। 20 টাকা করে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে। যে রাজ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে সেগুলো হলো আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, উড়িষ্যা, সিকিম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল এবং আন্দামান নিকোবর। প্রথমেই চলে এলাম পশ্চিমবঙ্গের মিউজিয়ামটিতে। এইভাবেই এক এক করে 9টি রাজ্যের 9টি মিউজিয়াম আপনারা দেখে নিতে পারেন। এই জায়গাটা ঘুরে কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগলো। যারা শান্তিনিকেতন আসছেন তারা অবশ্যই সৃজনী শিল্পগ্রামে আসবেন। সৃজনী শিল্পগ্রামের ভেতরেও এরকম বেশ কিছু হস্তশিল্পের দোকান রয়েছে। এত সুন্দর একটা শিল্পগ্রাম ঘুরতে ঘুরতে সেরে নিতে পারেন নিজের পছন্দের কিছু কেনাকাটাও। সৃজনী শিল্পগ্রাম দেখে নিলাম, দেখে এবার আমাদের শান্তিনিকেতনের যে লোকাল সাইট সিন ছিল সেটা সম্পূর্ণ হয়ে গেল। সবকটা স্পটই ঘুরে দেখে নিলাম আপনাদের। এবার আমরা ফিরছি আবার আমাদের হোটেলে। মোটামুটি বেশ অনেকটা টাইমই লাগলো এই লোকাল সাইট সিনটা করতে। কঙ্কালী তলাটাই একটু দূরে আছে, বাদ বাকি সব স্পটই কিন্তু খুব দূরে দূরে নয়, মোটামুটি কাছাকাছি। তো আমরা সেই স্পটগুলো ঘুরে এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলে। এইভাবেই আমাদের আজকে দ্বিতীয় দিনের সফর এবং শেষ দিনের সফর শেষ হচ্ছে। শান্তিনিকেতন লোকাল সাইট সিন সেরে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে গ্রিন চিলিতে। আর এই দাদার সাথেই আমরা ঘুরলাম, এই টোটো দাদার সাথে। ওই ভালোই ঘুরিয়েছেন আমাদেরকে, খুব ধৈর্য সহকারে সমস্ত জায়গাগুলো আমাদের ঘুরিয়ে দেখেছেন দাদা। আমি দাদার নাম এবং ফোন নাম্বারটা বলবো, সকলকে বলে দিতে আমাদের একটু বলে দিন। আমার নাম হচ্ছে বিশ্বনাথ হালদার
এবং আমার টোটাল নাম্বার 9564165084। এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে অবশ্যই পাবেন। আপনারা যারা শান্তিনিকেতন ঘুরতে আসছেন তারা যদি আপনি এই দাদার সাথে ঘুরতে চান, বিশ্বনাথ দাদার সঙ্গে, তাহলে ওনাকে এই ফোন নাম্বারে আগে থেকে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। দাদা ভালো করে ঘুরিয়ে দেবেন। এছাড়া অসংখ্য টোটো রয়েছে, কোনো অসুবিধা নেই। তবে আমরা এনার সাথে ঘুরেছি, আমাদের ঘুরে খুব ভালো লেগেছে। ঠিক আছে, আমি এখন দাঁড়িয়ে রয়েছি বোলপুর স্টেশনে, ফিরবো কলকাতা। আর আমার মতো করে আপনারাও কিন্তু এক রাত দুদিনে ঘুরে নিতে পারেন সম্পূর্ণ শান্তিনিকেতন। আমরা যে টোটো এখান থেকে স্টেশন থেকে যে টোটোওয়ালা আমাদের নিয়ে গিয়েছিল তার সাথেই সম্পূর্ণ ট্যুরটা করলাম এবং সে আমাদেরকে স্টেশনেও ছেড়ে দিয়ে গেল। টোটাল যেটা ও টাকাটা পড়লো আমার, সেটা হচ্ছে 1400 টাকা। আপনারাও ঠিক এইভাবেই সম্পূর্ণ শান্তিনিকেতন ট্যুরটা করে নিতে পারেন এবং চেষ্টা করবেন যেদিন আসছেন সেদিন দুপুরবেলায় বিকেলবেলায় সোনাঝুরি হাটটা করে নিয়ে পরের দিন সাইট সিইংটা করতে। অর্থাৎ দ্বিতীয় দিন সাইট সিইং করলে তাহলে আপনারা বিকেলের দিকে বা দুপুরের দিকে সাইট সিইং শেষ করে ট্রেন ধরে বেরিয়ে যেতে পারেন। কলকাতা ফেরার প্রচুর ট্রেন এখান থেকে পেয়ে যাবেন। বোলপুর স্টেশন থেকে অনেক ট্রেনই রয়েছে দুপুরের পরে, সারাদিন ধরেই আছে, তো ফিরে যেতে পারেন এইভাবেই। তাই আমার এই ট্যুরটা আমি এখানে শান্তিনিকেতনে আসলে কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কি কি কেনাকাটা করবেন, সমস্তটাই দেখানোর চেষ্টা করলাম। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।